কলকাতা থেকে ঠিক 420 কিলোমিটার দূরে রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। আর এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কলকাতা থেকে দূরে হলেও কারো মাথা ব্যথা কিন্তু কম নয়, কারণ বলা হয় যে এই জেলা থেকেই চাকরির জন্য যে টাকা দেওয়া হয়েছিল সবচেয়ে বেশি দেওয়া হয়েছিল উত্তর দিনাজপুর জেলা থেকে। এই জেলায় আবার চাকরি নিয়োগের দাবিতে, শিক্ষক নিয়োগের দাবিতেও কিন্তু ছাত্রর প্রাণহানি হয়েছে। দাড়িভিট স্কুলের স্মৃতি আজও আমরা ভুলিনি। তো পলিটিক্যালি কিন্তু রায়গঞ্জ সবসময় চর্চার বিষয় রয়েছে। এক সময় কিন্তু ছিল রায়গঞ্জ কংগ্রেসের দুর্গ। সেই দুর্গকে কিংমেকার মোহিত সেনগুপ্ত, কে কামরাজের মতন কি ছিনিয়ে আনতে পারবে আবার কংগ্রেসে, না বিজেপি ধরে রাখতে পারবে তার সিটটি, না এরা কেউই নয়, মাঝখান থেকে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের সে বিপুল ভোটে জয় করবে রায়গঞ্জ। রায়গঞ্জে কি হবে এই সমীকরণ নিয়ে এই ভিডিওটি তোমরা পুরোপুরি দেখো এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি মনে হচ্ছে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কোন দিকে এগোচ্ছে। চোখ থাকুক বাংলায় বিশ্ব 24 চ্যানেল। আজকে বুঝেই গেছো আলোচনা করবো আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের হিস্ট্রি কিন্তু অনেক বৃহত্তর হিস্ট্রি এবং দেশের সম্মানের সাথে কিন্তু বারবার জড়িত রয়েছে। কারণ এই লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু 1971 সালে সিদ্ধার্থ শঙ্কর রায়, নামটা সবারই জানা, তিনি কিন্তু এখান থেকে মনোনীত হয়ে সাংসদ হয়ে কিন্তু ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে কিন্তু জয়েন করেছিলেন। তার স্ত্রী ও কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকেই সাংসদ হয়েছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কখনো তৃণমূলের হাতের গোড়াতে এসেও কিন্তু আসেনি। 2019-এ যে ঝড়টা উঠেছিল সেবারও কিন্তু রায়গঞ্জ লোকসভা কেন্দ্র তাদের হাতে আসেনি। রায়গঞ্জ এক সময় দুর্গ ছিল কংগ্রেসের, সেখান থেকে সুব্রত মুখার্জি বহু সাল অবধি নিয়েছিল সিপিএম। তারপরে বলা হয় রায়গঞ্জ মানেই প্রিয়রঞ্জন দাস মুন্সি এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির ম্যাজিক চলেছিল বহু বছর। তারপরে আবার দীপা দাস মুন্সি, মোহাম্মদ সেলিম এবং তারপরে দেবশ্রী চৌধুরী বিজেপি, এবং এই বছর যা হবে সেটা আমরা দেখি। এই লোকসভা কেন্দ্র মধ্যে হিন্দু মুসলিম দুভাগে কিন্তু ভোটটা কিন্তু বিভক্ত রয়েছে। অনেকটা বেল যদি আমরা দেখি গোয়ালপুকুর থেকে শুরু করে চাকুলিয়া এই সব জায়গা দিয়ে বা রায়গঞ্জের সারাউন্ডিং জায়গা দিয়ে সেখানে কিন্তু মুসলিম ভোটের কিন্তু একটা ব্যাপার রয়েছে। সেটা হলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্র নিয়ে মাথা ব্যথা কিন্তু সবার রয়েছে। দিদি যেখানে পদযাত্রা করছেন, মোদী সেখানে এসে গলা ফাটাচ্ছেন এবং মিঠুন চক্রবর্তীও সিনেমার ডায়লগ দিয়ে মানুষের মন জয় করছেন। শুভেন্দু অধিকারীও কিন্তু এখানে থেমে থাকেন। এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বলতে গেলেই আমার বারবার মনে পড়ে বাড়ি যাওয়ার কথা এবং বারবার মনে পড়ে রেলের কি দুরবস্থা। কিন্তু আপনাদের সবাইকে আমার চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, আপনারা কি জানেন যে এই লোকসভা কেন্দ্রের রেল, রায়গঞ্জের রেল কিন্তু 115 বছরের পুরনো রেল। তথ্যটা আমি দিচ্ছি না, তথ্যটি আপনি গুগলের সাথে যাচাই করে নিতে পারেন। এবং শহরটির ইতিহাস 200 বছরের পুরনো ইতিহাস বহন করে আসছে। এবং এই শহরের পুলিশ স্টেশন যেটা রায়গঞ্জ পিএস বা রায়গঞ্জ থানা যেটাকে আমরা বলি, বয়সটা জানেন কত? 125 বছরের পুরনো। এত ঐতিহ্যময়ী একটি শহর যেখানে বিশ্ব মানচিত্রেও কিন্তু রায়গঞ্জের একটি জায়গা রয়েছে। জায়গাটি হচ্ছে পরিযায়ী পাখি। হ্যাঁ, ঠিকই শুনছেন, পরিযায়ী পাখি মানে রায়গঞ্জে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বার্ড স্যাংচুয়ারি এবং সেটি নিয়ে আমাদের সকল রায়গঞ্জবাসীর কিন্তু একটি গর্ব রয়েছে। এবং সেখানে প্রতি বছর সাইবেরিয়া এবং অন্যান্য দেশ থেকে পাখি আসে এবং সেটাকে ভিড় করে পর্যটন বলবো রায়গঞ্জের মধ্যেই সীমাবদ্ধ। পর্যটনের বিকাশ কিন্তু টিএমসি বা বিজেপি গভর্নমেন্ট বা যে কোনো সময় কংগ্রেস বা যারাই ছিল যতটা হয়তো হওয়া উচিত ছিল। আজকালকার যুগে একটা কোনো টুরিস্ট প্লেসকে বেস করে আমরা দেখি চারিদিক থেকে যেভাবে ট্যুরিজম গড়ে ওঠে, সেইটা কিন্তু রায়গঞ্জের ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেছে। এবং রায়গঞ্জের লোকের বহুদিনের দাবি দেওয়া ছিল এবং প্রিয়রঞ্জন দাস মুন্সি যখন এখান থেকে ছিলেন, যখন দিল্লির হয়ে গলা ফাটাতেন, তখন থেকেই মানুষের দাবি ছিল রেল আর এইমস। রেল তো কিছু অংশ হয়েছে কিন্তু অনেক অংশই কিন্তু বাকি রয়েছে, কারণ ইতিহাসটা কিন্তু 115 বছর। বার্ত রয়েছে আমরা অনেকভাবে রায়গঞ্জের সকল বাসিন্দারা। আমি বারবার আমরা করেই বলছি, কারণ এই জেলার বাসিন্দা কিন্তু আমিও, তাই আজকে লোকসভা পড়বে আমার করেই আমি বলবো এবং তোমরাও যারা দেখছো তারা সাথে সাথে কমেন্টগুলো কিন্তু করতে ভুলবে না। এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি যে বিধানসভা কেন্দ্র, যেটার মধ্যে রয়েছে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ এবং কালিয়া। এই পরিযায়ী পাখির কথা বলতে গেলে মমতা ব্যানার্জি বারবার বলে ওঠেন যে ইলেকশনের সময় রায়গঞ্জ যেন পরিযায়ী পাখির মতনই মানুষ আসে ভোটের জন্য এবং আবার চলে যায়। উত্তরবঙ্গের মানুষের এই নিয়ে কিন্তু বরাবরই একটি ক্ষোভ ছিল। মোহাম্মদ সেলিমও পরিযায়ীর মতো নিয়ে এসেছিল, কারণ তিনি রায়গঞ্জের নয়। এবং
কালিয়াগঞ্জের ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাসমুন্সী সম্বন্ধে এই অভিযোগ ছিল না, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় বা এদের সম্বন্ধে ছিল। তো বারবার একটা পরিযায়ী ব্যাপার কিন্তু রায়গঞ্জের সাথে ছিল, এবং এবছর তার কিন্তু ব্যতিক্রম, কারণ তিনজনই কিন্তু এই উত্তর দিনাজপুর জেলার কিন্তু ভূমিপুত্র। এবং সবাই বলছে এখানে লড়াইটা, আমরা যখন কুচবিহার, জলপাইগুড়ি সব আস্তে আস্তে জেলাগুলো কভার করছিলাম ইলেকশনের, যেগুলো ইউটিউবে ভিডিও অ্যাভেলেবেল, সেখানে দেখা যাচ্ছে দুপক্ষ লড়াই, বেশিরভাগই তাই। রায়গঞ্জের লড়াইটা কিন্তু ত্রিমুখী লড়াই। যে কোনো সমীক্ষা বলে দিচ্ছে রায়গঞ্জ কিন্তু টাফ ভাবেই কিন্তু এগোবে, কারণ এখানে কংগ্রেসও ছেড়ে কথা বলবে না টিএমসি, ছেড়ে কথা বলবে না বিজেপি। কেন রায়গঞ্জ নিয়ে সবাই বলছে ত্রিমুখী লড়াই, তার কারণটি হচ্ছে আগের বছর যখন দীপা দাসমুন্সী এবং মোহাম্মদ সেলিম, যিনি তার আগের বছরের এমপি ছিলেন, দুজনই হারতে হয় দেবশ্রী চৌধুরী বিজেপির কাছে। বলা হয় এই দুজন দাঁড়ানোর জন্য ভোটটা ডিভাইড হয়ে, মানে যেটা আমরা শুনে থাকি যে বামের ভোট রামে, তো এইভাবে ভোট কাটিং এর জন্য অনেকে বলে দেবশ্রী চৌধুরী জিতে যায়। কিন্তু সত্যিই কি গল্পটা তাই ছিল? ভোট কাটলে কি 60,000 ভোটে জেতা যায়? কারণ তিনি মোটামুটি লিড দিয়েছিল 60,000 এর বেশি ভোটে। বাস্তবটা রায়গঞ্জ থেকে যারা দেখছো তারাই বলতে পারবে। রায়গঞ্জের এই মুহূর্তে এই পরিযায়ী বলার কারো কোনো ব্যাপার নেই, কারণ তিনজনই ভূমিপুত্র দাঁড়িয়েছে এবং তিনজনই রায়গঞ্জের জন্য বা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য কাজ করবে। এবার ক্ষোভ কিন্তু ছিল প্রার্থী দিয়ে দুদল। কোন কোন দলে ছিল প্রবলেমটা? প্রথম ছিল হচ্ছে কৃষ্ণ কল্যাণী কে প্রার্থী করা নিয়ে তৃণমূলের ভেতরেও কিন্তু কম গন্ডগোল হয়নি, কিন্তু দলের সুপ্রিমোর অর্ডার দলের সব সৈনিকদের মানতে হবে, সেই হিসাবেই তারা মেনে নিয়েছে। সেম ফর কার্তিক চন্দ্র পালকে নিয়েও কিন্তু খুব কম ছিল না, কারণ এই কার্তিক চন্দ্র পাল একসময় ছিল কংগ্রেসের। যখন তিনি কালিয়াগঞ্জ পৌরসভা উপপ্রধান হন এবং প্রায় 4.5 বছরের টেনিওরে বলা হয় যে তিনি অনেক কাজ করেছেন, সেটা কালিয়াগঞ্জবাসীরা মেনেও নেন। এবং তারপরে তিনি ট্রান্সফার হয়ে যান কংগ্রেসে, এবং তারপরে আজকে বিজেপির সিটে তিনি দাঁড়িয়েছেন। করতে সবাই চাইছে, লড়তে সবাই চাইছে। আর আলী ইমরান রমজ, মানে ভিক্টর যাকে বলা হচ্ছে, তার কিন্তু ইয়ং জেনারেশনে একটা বিশাল পপুলারিটি রয়েছে চাকুলিয়া বেল দিয়ে বা মুসলিম ভোট ব্যাংকের দিকে তাকিয়ে, যার জন্য এবার কিন্তু ভোট কাটাকাটির কোনো ব্যাপার নেই, কারণ সিপিএম বা কংগ্রেস যেহেতু জোট প্রার্থী দাঁড় করিয়েছে, সেখানে ভোটটা এক জায়গাতেই যাবে। আর কৃষ্ণ কল্যাণী এবং বিজেপির মধ্যে কিন্তু ফাইটটা বেশ হবে, এবং তার জন্য সবাই কিন্তু রায়গঞ্জে রেখেছে পাখির চোখ। রায়গঞ্জে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, সেই নিয়ে সবার বক্তব্য হচ্ছে, কিছু মানুষ বলছে প্রধানমন্ত্রী যে পার্টির হোক তাকে দেখার জন্য ভিড় হবে। কথাটা একদম সত্যি। উপচে পড়া ভিড় দেখে ভোটের গণনা করতে নেই, সেটা কিন্তু বাম রাজনীতি আমাদের ব্রিগেড সমাবেশ থেকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এটাও যেমন চরম বাস্তব একদম। ঠিক সেইভাবেই রায়গঞ্জে কিন্তু দেবশ্রী চৌধুরীকে নিয়ে রায়গঞ্জবাসীর মনে ক্ষোভও ছিল, কারণ রায়গঞ্জের মানুষ ভেবেছিল এইমসটা হয়তো হয়ে যাবে, সেটা হয়নি, এবং অনেক কিছু দাবি দেওয়া ছিল। একটা দুটো ট্রেন ছাড়া রায়গঞ্জের মানুষজন বলছে তেমন কিছু রায়গঞ্জে হয়েও। ঘটনা কতটা সত্যি, কতটা তিনি কাজ করতে পেরেছেন, কেউ কেউ বলেছে কোনো কোনো জায়গায় তার তহবিল থেকে লাইট লেগেছে, কিন্তু তাকে সবসময় পাওয়া যেত না। তিনি উত্তরবঙ্গের হলে পরেও তিনি যেহেতু রায়গঞ্জের বাসিন্দা, সবসময় না পাওয়াটা স্বাভাবিকই ব্যাপার। সেই জায়গাতে বিজেপি, অনেকে বলছে বিজেপি বুঝে গেছিল দেবশ্রী চৌধুরীকে দাঁড় করানোর পরে তিনি এবছর আর জিততে পারবেন না, সেই জন্যই কার্তিক চন্দ্র পালকে দাঁড় করানো হয়েছে এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে কলকাতা দক্ষিণ 24 পরগনার দিকে। ঘটনার এইটা যদি সত্য হয়, তাহলে পরে দেবশ্রী চৌধুরীর একটি মুখ, আসল কাজ তো করার কথা পার্টি, তাহলে পরে মানুষ কি মানুষকে ভোট দেয় না তার পার্টিকে ভোট দেয়, এটা নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক থাকবে। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এটার কিন্তু চেঞ্জও হয়, কারণ সরকারি প্রকল্প যদি আমি বলি, তাহলে পরে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যত ভাতা রয়েছে সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পৌঁছেই গেছে। আয়ুষ্মান থেকে শুরু করে যত সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সেটা হয়তো ঠিকভাবে এখনো পৌঁছাতে পারেনি, কারণ রায়গঞ্জ কিন্তু লড়াইটা জানে। এবং সেই জন্যই বলা হয় যে শিক্ষক নিয়োগের যে দাবি উঠেছিল, সেটার জন্য রায়গঞ্জে প্রাণহানি হয়েছে স্কুলের ছাত্র দারিভিট, তার নাম সবাই আমরা জানি, আমরা মর্মাহত সেই ঘটনা থেকে। এবং অনেকে বলে যে যে চাকরি দুর্নীতি নিয়ে পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে জেলে রয়েছে, সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছিল এই রায়গঞ্জ জেলা থেকে। তো রায়গঞ্জ জেলার মানুষ কোন দিকে ভোট ব্যাংকের দিকে টার্ন নেবে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। দেখার বিষয় রয়েছে যে এখানটাতে কৃষ্ণ কল্যাণীর পরিচয়ে আমরা আসি, তিনি হচ্ছে বেসিক্যালি ব্যবসায়ী। রায়গঞ্জ শহর ধরে তার প্রভাব প্রতিপত্তি বিশাল রয়েছে, এবং সেই দিক থেকে তিনি কিন্তু আশাবাদী যে তিনি এবার টিএমসি হয়ে দাঁড়াচ্ছেন এবং তিনি জিতবেন, এই বিষয়ে আশাবাদী।
সেম ভাবেই কার্তিক চন্দ্রপালের কাজের নিরিখে যদি বলা যায়, অনেকেই কিন্তু তাকে কালিয়াগঞ্জের হিসাবে এগিয়ে রাখছে, ঠিক যেভাবে কৃষ্ণ কল্যাণীকে লোকে রায়গঞ্জের হিসাবে এগিয়ে রাখছে। কিন্তু এতগুলো বিধানসভা নিয়ে তো রায়গঞ্জ পুরো লোকসভা কেন্দ্র, সেখানেই কিন্তু ভোটের ডামাডোলটা হতে পারে, কারণ গোয়ালপুকুর এবং চাকুলিয়া কিন্তু ছাড়বে না ভিক্টর। তো এক অদ্ভুত সমীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে, যে জেলার হেরিটেজ রয়েছে, যে জেলায় বিজেপি হঠাৎ করে ফুটে গেল এবং তারা সিট ধরে রাখতে চাইছে, এবং নরেন্দ্র মোদী আশাতে যে ঝড় তারা দেখেছে, সেই ঝড় কি ভোটে ট্রান্সফার হবে, না রায়গঞ্জের মানুষ শুধুমাত্র প্রধানমন্ত্রী দর্শনেই খুশি থাকবে? এটা তো রেজাল্ট বলবে 26 তারিখে, যখন মানুষ ভোট বাক্সে ভোটটা দেবেন এবং 4 জুন যখন ভোটের রেজাল্ট আসবে। রায়গঞ্জ নিয়ে কিন্তু দাবি দেওয়া মানুষের, ট্রেনের প্রচুর দাবি দেওয়া রয়েছে, রেলওয়ের সংস্করণ থেকে শুরু করে রাস্তাঘাট, যেগুলো সরকারি প্রকল্পের রাস্তাঘাট, সেগুলোও কিন্তু দাবি দেওয়া মানুষের অনেকটাই কিন্তু রয়েছে। কলকাতা থেকে 420 কিলোমিটার দূরে এই রায়গঞ্জ, হঠাৎ করে মানুষ অসুবিধা হলে তাকে যেতে হয় কলকাতা অথবা শিলিগুড়ি, দুটোর মাঝখানে পড়ে রায়গঞ্জ যেন পিষে যাচ্ছে। আর তাই তাদের বরাবরের দাবি কিন্তু এইমস, আর এইমসের এই দাবির জন্যই কিন্তু তারা লড়ে যাচ্ছে, এবং তারা ভাবছে যে সরকারি আসুক, এইমসটা তো করে দিই। এইমস যে কল্যাণীতে চলে গেছে, তারা হয়তো অনেকে জানেন বা জানেন না, কিন্তু সরকারিভাবে আবার কি হতে পারে রায়গঞ্জে? রায়গঞ্জের এই জনসংখ্যা কিন্তু সাঁওতালি ভোটও কিন্তু আছে প্রায় 26,000 মতো। কোন দিকে টার্ন নেবে এই ভোট, সেদিকে পাখির মতন নজর থাকবে সবার। এবং রায়গঞ্জবাসীকে আমি বলবো, আপনার পছন্দের প্রার্থীকে আপনি 26শে এপ্রিল সকাল সকাল গিয়ে আপনার ভোটটি দিয়ে আসবেন। যদি আপনার প্রার্থী পছন্দ না হয়, কোনো অসুবিধা নেই, আপনি নোটাটা টিপে আসবেন। কিন্তু সেটাও একটা অ্যালার্মিং সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে, যে নোটার সংখ্যা বেশি হলে তাহলে হয়তো এদের প্রার্থী পছন্দ হয়, কিন্তু আপনার যে অধিকার, সেটাকে আপনি গণতান্ত্রিক অধিকারটা কিন্তু প্রয়োগ করতে ভুলবেন না।